বইঘরে আপনাকে স্বাগতম। আজকের নিবেদন হুমায়ূন আহমেদের মিসির আলীর অমীমাংসিত রহস্য। গল্প পাঠে আমি স্মৃতি। অসম্ভব সুন্দর একজন মানুষ, আজকাল তার সাথে আমার দেখাই হয় না। হঠাৎ হঠাৎ ফোন কল করে গাঢ় স্বরে বলে, কেমন আছিস রে পাগলা? তৎক্ষণাৎ আমি আমার যৌবনে ফিরে যাই। আমার হারানো যৌবন ফিরিয়ে দেবার ক্ষমতা অল্প কজনেরই মানুষের কাছে আছে। হাফিজুল কবির তাদের একজন। আপনি কি ভূত দেখেছেন স্যার? ইংরেজিতে যাকে বলে স্পিরিট, ঘোস্ট, অ্যাস্ট্রাল বডি, মানে প্রেতাত্মার কথা বলছি, অশরীরী। মিসির আলির প্রশ্নটির জবাব দেবেন কিনা বুঝতে পারছেন না। কিছু মানুষ আছে যারা প্রশ্ন করে কিন্তু জবাব শুনতে চায় না। প্রশ্ন করেই হড়বড় করে কথা বলতে থাকে। কথার ফাঁকে ফাঁকে আবার প্রশ্ন করে, আবার নিজেই জবাব দেয়। মিসির আলির কাছে মনে হচ্ছে তার সামনের চেয়ারে বসে থাকা এই মানুষটি সেই প্রকৃতির। ভদ্রলোক, মধ্যবয়স্ক, গোলাকার মুখে পুরুষ্ট গোঁফ, কুস্তিগির চেহারা। কথার মাঝখানে হাসার অভ্যাস আছে। হাসার সময় কোনো শব্দ হয় না, কিন্তু সারা শরীর দুলতে থাকে। ওসমান গনি নামের এই মানুষটির প্রধান বৈশিষ্ট্য অবশ্য নিঃশব্দে হাসার ক্ষমতা নয়। প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার নিচের পাটির একটি এবং উপরের পাটির দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো। যে যুগে রুট ক্যানালিজের মতো আধুনিক দন্তচিকিৎসা শুরু হয়েছে, সে যুগে কেউ সোনা দিয়ে দাঁত বাঁধায় না। এই ভদ্রলোক বাঁধিয়েছেন। ধপধপে সাদা দাঁতের মাঝে ঝকঝকে তিনটি সোনালি দাঁত। কথা বলছেন না কেন স্যার? ভূত কি কখনো দেখেছেন? জি না। না দেখাই ভালো। আমি একবার দেখেছিলাম, এতেই অবস্থা কাহিল। ঘাম দিয়ে জ্বর এসে গিয়েছিল। 1 সপ্তাহের ওপর ছিল সেই জ্বর। পায়ের পাতা চুলকাতো। ডাক্তার পরীক্ষা করে বলল অ্যালার্জি। ডাক্তারদের কারবার দেখুন। আমি বললাম ভূত দেখে জ্বর এসে গেছে। তারপরেও ডাক্তার বলে অ্যালার্জি। অ্যান্টিহিস্টামিন দিয়েছিল। অ্যান্টিহিস্টামিন কি ভূতের ওষুধ? আপনি বলেন। মিসির আলি বললেন, আজ আমার একটু কাজ ছিল, বাইরে যাব। আপনি বরং অন্য একদিন আসুন, আপনার গল্প শুনব। 10 মিনিট লাগবে স্যার, ভূতের গল্পটা বলেই চলে যাব। আমার সঙ্গে একটা মাইক্রোবাস আছে, আপনি যেখানে যেতে চান আপনাকে নামিয়ে দিব। রিকন্ডিশন মাইক্রোবাস, গত আগস্ট মাসে কিনেছি। 2,25,000 নিয়েছে। মিসির আলি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আপনি কি খুব অল্প কথায় আপনার ভূত দেখার গল্প বলতে পারবেন? যদি পারেন তাহলে বলুন, গল্প শুনব। খুব যে আগ্রহ নিয়ে শুনব তা না। অল্প বয়স্ক ছেলেমেয়েরা ভূতের গল্প খুব আগ্রহ করে শোনে। আমার বয়স 51। তার চেয়েও বড় কথা, ভূত প্রেতের ব্যাপারে আমার উৎসাহ কম। আমারও কম, খুবই কম। গল্পটা বলে চলে যাই স্যার। আচ্ছা বলুন, আপনি কি এই গল্প শোনাতেই এসেছেন? দ্যাটস কারেক্ট স্যার। আপনার ঠিকানা পেয়েছি আমার ভাগ্নির কাছ থেকে। সে বইটই পড়ে। বই পড়ে তার ধারণা হয়েছে আপনি দারুণ বুদ্ধিমান। অনেক বড় বড় সমস্যা নাকি সমাধান করেছেন। তখন ভাবলাম, যাই ভদ্রলোককে দেখে আসি। বুদ্ধিমান লোকের সাথে কথা বলেও আনন্দ। গাধা টাইপের সাথে অবশ্যই কথা বলে আনন্দ পাওয়া যায়। যাদের বুদ্ধি মাঝামাঝি, এদের সঙ্গে কথা বলে কোনো আনন্দ নেই। আমি আশায় বিরক্ত হননি তো? না, বিরক্ত হইনি। আপনার কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। প্রথম দিন ভূত দুটাকে দেখে ভয় পেয়ে জ্বর হয়েছিল, এখন আর হয় না। প্রায় দেখেন? জি না, প্রায় দেখি না। ধরেন মাসে 2 মাসে একবার। এরা আপনাকে ভয় দেখায়? না, ভয় দেখায় না। গল্পটা তাহলে বলি? সংক্ষেপ করে বলুন, আমার এক জায়গায় যেতে হবে।
আপনি স্যার কোনো চিন্তা করবেন না, আমার মাইক্রোবাস আছে, গত আগস্ট মাসে কিনেছি, 1980 মডেল। মাইক্রোবাসের কথা আগে একবার শুনেছি। ভূতের কথা কি বলতে চাচ্ছিলেন বলুন। ও হ্যাঁ, আমার হচ্ছে স্যার বিরাট ফ্যামিলি, 5 মেয়ে, সব কটার চেহারা খারাপ, মার মতো মোটা, কালো, দাঁত উঁচু, একটারও বিয়ে হয়নি। এদিকে আবার আমার ছোট বোনটা মারা গেছে, তার 3 মেয়ে, এক ছেলে, উঠে এসেছে আমার বাড়িতে, গোদের ওপর বিষ ফোড়া। আমার মা, এক খালাও সঙ্গে থাকেন, বাড়ি ভর্তি মেয়ে। এক গাদা মেয়ে থাকলে যা হয়, দিন রাত ক্যাচ ক্যাচ ক্যাচ। সন্ধ্যার পর থেকে শুরু হয় ভিসিআর, রোজ রাতে এরা 2টা করে ছবি দেখে। আমার মা চোখে কিছুই দেখেন না, তিনিও ভিসিআর সামনে বসে থাকেন, শব্দ শোনেন, শব্দ শুনেই হাসেন, কাঁদেন, গলার আওয়াজ শুনে বলতে পারেন কে শ্রীদেবী, কে রেখা। এই হলো স্যার বাড়ির অবস্থা। মিসির আলি হতাশ গলায় বললেন, আপনি মূল গল্পটা বলুন, আপনি অপ্রয়োজনীয় কথা বেশি বলছেন। মূল গল্পটা তাহলে বলি। বাড়ির মেয়েগুলোর যন্ত্রণায় আমি রাতে ঘুমাই ছাদের চিলেকোঠায়। ছোট্ট ঘর, খাট আছে, ড্রেসিং টেবিল আছে, শুধু বাথরুম নেই, এই একটা অসুবিধা। আমার আবার ডায়াবেটিস আছে, কয়েকবার প্রস্রাব করতে হয়, ছাদে প্রস্রাব করি। কাজের ছেলেটা সকালে 1 বালতি পানি দিয়ে ধুয়ে দেয়। কাজের ছেলেটার নাম ইয়াসিন। প্লিজ তাড়াতাড়ি গল্পটা শেষ করুন। জি স্যার, শেষ করছি। গত চৈত্র মাসের 6 তারিখের কথা। রাতে ঘুমাচ্ছি, প্রস্রাবের বেগ হওয়ার ঘুম ভেঙে গেল। মাথার কাছে টেবিল ল্যাম্প ছিল, টেবিল ল্যাম্প জ্বালালাম। তখনই দেখি ঘরের কোনায় 2টা ভূত, খুব ছোট সাইজ, লম্বায় এই ধরেন 1 ফুটের মতো হবে। গজ ফিতা দিয়ে মাপিনি, চোখের আন্দাজ 2-1 ইঞ্চি এদিক ওদিক হতে পারে। তারা করছে কি? বই নিয়ে কাড়াকাড়ি করছে। একজনের হাতে সবুজ মলাটের ময়লা একটা বই, অন্যজন সেই বই কেড়ে নেওয়ার চেষ্টা করছে। খিচখিচ খিচখিচ করে কথা বলছে। আমি ওদের দিকে তাকাতেই কথা বন্ধ করে ফেলল। আমি তখনও ভয় পাইনি, কারণ হঠাৎ ঘুম ভেঙেই তো, এরা যে ভূত এটাই তো বুঝিনি। কাজেই ধমকের মতো বললাম, এই এই। তখন কি হলো? ধমক শুনে হাত থেকে বই ফেলে দিল, তারপর মিলিয়ে গেল। তখন বুঝলাম এরা ভূত, ছোট সাইজের ভূত। তখন ভয় লাগলো, জ্বর এসে গেল। এই আপনার গল্প? জি। আচ্ছা ঠিক আছে, চলুন এখন উঠি। ইন্টারেস্টিং লাগছে না স্যার? জি, ইন্টারেস্টিং। ভূতের ছোট সাইজের হয় তাই জানতাম না। একটার আবার থুতনিতে অল্প দাড়ি, ছাগলা দাড়ি। আসুন আমরা উঠি। ওসমান গনি উঠলেন, মনে হলো খুব অনিচ্ছায় উঠলেন, তার আরও কিছুক্ষণ বসার ইচ্ছে ছিল। মিসির আলি ঘরের তালা দিতে দিতে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ওসমান গনির কথাবার্তা থেকে পরিষ্কার হয়ে গেছে এই লোক তার ছোট ভূতের গল্প বলার জন্য বারবার আসবে, নানানভাবে তাকে বিরক্ত করবে। একদল মানুষ আছে যারা অন্যদের বিরক্ত করে আনন্দ পায়, ইনিও মনে হচ্ছে সেই দলের। স্যার বলুন। ভূতদের ওই বইটা ড্রয়ারে তালাবদ্ধ করে রেখে দিয়েছি। খুব ভালো করেছেন, এই বই তালাবদ্ধ থাকাই ভালো। একদিন আপনাকে দেখাতে নিয়ে আসব। কোনো প্রয়োজন নেই, মানুষদের বইয়ে আমার আগ্রহ আছে, ভূতের বইয়ের প্রতি আমার কোনো আগ্রহ নেই। আমারও নেই, এই জন্য ড্রয়ারে তালাবদ্ধ করে রেখে দিয়েছি, উল্টেও দেখিনি। তার ওপর স্যার বইটা থেকে দুর্গন্ধ আসে, গোমূত্রের মতো গন্ধ। ভদ্রলোক আনন্দিত ভঙ্গিতে হাসলেন। মনে হচ্ছে বইটি থেকে গোমূত্রের গন্ধ আসায় তিনি আনন্দিত। মিসির আলি মনের বিরক্তি চেপে রাখতে পারলেন না, কঠিন গলায় বললেন, চলুন রওনা হওয়া যাক, আমার জরুরি কাজ আছে। জি আচ্ছা, কাজের সঙ্গে আপোষ নাই, আগে কাজ তারপর অন্য কথা। আমি তাহলে কাল আসি? কাল আসার কি দরকার আছে? দরকার আছে স্যার, ভূতের গল্পটা ভালো মতো বলা হয় নাই। ওরা আমার সঙ্গে কী সব কথাবার্তা বলে। একটা আছে ফাজিল ধরনের, আমাকে ডাকে ছোট মামা। ভাই শুনুন, আমার কাছে আসার আর দরকার নেই, আমি নিজে অসুস্থ, বিশ্রাম করছি। আপনি তো স্যার বিশ্রামই করবেন, বিছানায় লম্বা হয়ে শুয়ে থাকবেন,
আমি পাশে বসে গল্প বলবো। আপনি দয়া করে আর আসবেন না। আমি একা একা বিশ্রাম করতে পছন্দ করি। জি আচ্ছা, আসবো না। শুধু যদি স্যার আমাকে একটা উপদেশ দেন, কাগজে লিখে দেন তাহলে খুব ভালো। উপদেশটা মানিব্যাগে রেখে দিব। মিসির আলি হতভম্ব গলায় বললেন, কি উপদেশ লিখবেন? ওসমান গনি, আপনার মৃত্যু হবে পানিতে ডুবে। খুব সাবধান, খুব সাবধান। এই লিখে আপনার নামটা সই করবেন। আমি আপনার কথাবার্তা কিছুই বুঝতে পারছি না। এসব কথা আমি কেন লিখব? অকারণে লিখতে বলছি না স্যার, কারণ আছে। যে ভূতটা আমাকে ছোট মামা ডাকে, সে আমাকে বলেছে আমার মৃত্যু হবে পানিতে ডুবে। আমাকে সাবধান করে দিয়েছে। ভূতের কথা কে বিশ্বাস করে বলুন? কেউ বিশ্বাস করে না, আমিও করি না। এখন যদি আপনি দয়াপরবশ হয়ে লিখে দেন, দেখুন ওসমান গনি সাহেব, এ জাতীয় কথা আমি কখনো লিখব না। চলুন আমরা ঘর থেকে বের হই। আকাশের অবস্থা ভালো না, ঝড় বৃষ্টি হবে। লেখাটা না দিলে আমি স্যার যাব না। লিখে দিলে আর কোনো দিন এসে বিরক্ত করব না। আমি স্যার এক কথার মানুষ। মানিব্যাগটা খুললে আপনার লেখাটা চোখে পড়বে, তখন সাবধান হয়ে যাব। পানির ধারে কাছে যাব না। এটা লিখে দিলে আপনি চলে যাবেন? জি। আর কোনো দিন আসবেন না? বললাম তো স্যার, আমি এক কথার মানুষ। বেশ, বসুন, লিখে দিচ্ছি। চা খেতে ইচ্ছে করছে, চিনি ছাড়া। এক কাপ চা কি হবে? চা হবে না। আপনার কি প্যাড আছে স্যার? প্যাডে লিখে দিলে ভালো হয়। না, আমার প্যাড নেই। তাহলে নাম সই করে ঠিকানা লিখে দেবেন, আর ফোন নাম্বার, যদি টেলিফোন থাকে। ঠিকানা লিখে দিচ্ছি। টেলিফোন নেই। টেলিফোন না থাকাই ভালো, বড়ই যন্ত্রণা। এমন সব আজে বাজে টেলিফোন আসে। এই পর্যন্ত আছাড় দিয়ে আমি কটা টেলিফোন ভেঙেছি বলুন তো স্যার? মিসির আলি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এই নিন আপনার কাগজ। এখন চলুন, যাওয়া যাক। দয়া করে আবার এসে আমাকে বিরক্ত করবেন না। স্যার থ্যাঙ্কস, খুব উপকার করেছেন। ওসমান গনি রাস্তায় নেমে বিস্মিত হয়ে এদিক ওদিক তাকাতে লাগলেন। কোনো মাইক্রোবাস দেখা যাচ্ছে না। মিসির আলি বললেন, আপনার মাইক্রোবাস কোথায়? ওসমান গনি খুব স্বাভাবিক গলায় বললেন, নতুন ড্রাইভার, বাস নিয়ে পালিয়ে গেছে বোধহয়। আপনি কি বলেন স্যার? মিসির আলি কি বলবেন ভেবে পেলেন না। যে চায়ের দোকানের সামনে মাইক্রোবাসটি দাঁড়িয়েছিল, সেই চায়ের দোকানিকে জিজ্ঞেস করা হলো। সে বলল তার দোকানের সামনে কখনোই কোনো মাইক্রোবাস দাঁড়িয়ে ছিল না। ওসমান গনি চিন্তিত গলায় বললেন, বিরাট সমস্যা হয়ে গেল। আমি এখন বাসায় যাব কি করে? আমার তো বাসার ঠিকানা মনে নেই। আমি আপনার কথা কিছুতেই বুঝতে পারছি না। বাসার ঠিকানা মনে নেই মানে? আমার কিছু মনে থাকে না। ও আচ্ছা আচ্ছা, নোটবুকের ঠিকানা লেখা আছে। স্যার আপনি আমাকে একটা রিক্সা ঠিক করে দিন, আর নোটবুক দেখে ঠিকানাটা রিক্সাওয়ালাকে ভালো করে বুঝিয়ে দিন। কি যন্ত্রণার মধ্যে পড়লাম দেখুন তো। মিসির আলি নোটবুক খুললেন। সেখানে প্রথমে বাংলা এবং পরে ইংরেজিতে লেখা, ইনি মানসিকভাবে অসুস্থ, দয়া করে তাকে সাহায্য করুন। তার বাসার ঠিকানা। স্যার ঠিকানাটা লেখা আছে না? আছে। পরের পৃষ্ঠায় ডায়াগ্রাম আছে। ডায়াগ্রাম দেখে রিক্সাওয়ালাকে বুঝিয়ে দিন, ও নিয়ে যাবে। মিসির আলি নোট বই হাতে দাঁড়িয়ে রইলেন। এ জাতীয় ঝামেলায় তিনি আগে পড়েননি। ওসমান গনি নিজেই রিক্সা ডেকে আনলেন। তাকে বেশ উৎফুল্ল মনে হলো। মিসির আলি রিক্সাওয়ালাকে বুঝিয়ে দিলেন কিভাবে যেতে হবে। ওসমান গনি বললেন, স্যার তাহলে যাই। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। কারোর সঙ্গে কথা বলে আজকাল আরাম পাই না। এই জন্যই ছাদের ঘরে একা একা থাকি। বড় ভালো লাগলো স্যার। তবে সব ভালো দিকের যেমন মন্দ দিক আছে, এটারও আছে। মাইক্রোবাসটা চুরি হয়ে গেল। বাসায় ফিরেও শান্তি নেই, থানা পুলিশ করতে হবে। মিসির আলি বললেন, আমি কি আসবো আপনার সঙ্গে? ওসমান গনি চেঁচিয়ে উঠলেন, না না না, কোনো প্রয়োজন নেই। এরকম আগেও হয়েছে।
রিকশা করে চলে গেছি। আচ্ছা স্যার, যাই। আপনিও বাসায় চলে যান। রাত অনেক হয়ে গেছে। এত রাতে কোথাও যাওয়া ঠিক না। তাছাড়া আমার মনে হয় আপনার আসলে কোথাও যাবারও কথা না। আমার হাত থেকে বাঁচার জন্যই বলেছেন। কাজ আছে। বুদ্ধিমান লোকেরা এরকম করে। আপনি স্যার আসলেই বুদ্ধিমান। ওসমান গনি নিঃশব্দে গা দুলিয়ে হাসতে লাগলেন। নিসার আলি ঘরে ফিরলেন খানিকটা বিভ্রান্ত হয়ে। বিভ্রান্তির অনেকগুলো কারণ। প্রথম কারণ, ওসমান গনিকে মানসিক রোগী বলে মনে হচ্ছে না। যে মানুষ খুঁজে খুঁজে তার ঠিকানা বের করতে পারে, সে নোট বইয়ে লেখা পড়ে বাসায় ফিরে যেতে পারে না, তা হয় না। লোকটি যে পাগল সাজার ভান করছে তাও না। যে ভান করবে সে সারাক্ষণই করবে। আসল পাগলের চেয়ে নকল পাগল অনেক বেশি পাগলামি করে। মিসির আলি যে তাকে বিদায় করবার জন্য বলেছেন, তার কাজ আছে, এই ব্যাপারটি ওসমান গনির কাছে ধরা পড়েছে। নকল পাগল হতে হলে সে কখনো স্বীকার করত না, চেপে যেত। তাহলে কি দাঁড়াচ্ছে? রাতে ঘুমোতে যাওয়ার সময় মিসির আলি বালিশের কাছে রাখা খাতায় পেন্সিলে অস্পষ্টভাবে লিখলেন, নাম ওসমান গনি, বয়স ৫০-এর কাছাকাছি, বিশেষত্ব ৩টি সোনা বাঁধানো দাঁত, হাসেন কোনো রকম শব্দ না করে। কেন এসেছিলেন বুঝতে পারা যাচ্ছে না। অন্যরা দাবি করছে তিনি মানসিকভাবে অসুস্থ। তিনি নিজে দাবি করছেন না। তবে তিনি যে ভৌতিক গল্পের কথা বলছেন তা মানসিক অসুস্থতার দিকেই ইঙ্গিত করে। লোকটি বিত্তবান হলেই মনে হলো, কারণ তিনি যে তেতলা বাড়ির কথা বললেন সেই বাড়িটি তার হওয়ারই সম্ভাবনা। নোট বইয়ের ঠিকানায় গুলশানের কথা লেখা। গুলশান বিত্তবানদের এলাকা। ভদ্রলোকের হাতে পাথর বসানো ৩টি আংটি। ব্যবসায়ীরা সাধারণত পাথর টাথরে বিশ্বাসী হয়। তিনি সম্ভবত একজন ব্যবসায়ী। রাত ১১টা ৫ মিনিটে মিসির আলি বাতি নিভিয়ে ঘুমোতে গেলেন। কঠিন নিয়মে তিনি এখন নিজেকে বাঁধার চেষ্টা করছেন। ঘুম আসুক না আসুক রাত ১১টা বাজতেই তিনি বাতি নিভিয়ে শুয়ে পড়বেন। ঘুম আনানোর জন্য যেসব প্রক্রিয়া আছে সেগুলো প্রয়োগ করবেন। তারপরও যদি ঘুম না আসে, কোনো ক্ষতি নেই। বিছানায় গড়াগড়ি করবেন। উঠবেন ভোর ৫টায়। ঘুম পাড়িয়ে দেবার কোনো যন্ত্র আবিষ্কৃত হয়নি, কিন্তু ঘুম ভাঙানোর যন্ত্র আছে। তিনি ২৩০ টাকা দিয়ে একটি অ্যালার্ম ঘড়ি কিনেছেন। এই ঘড়ি ভোর ৫টায় এমন হইচই শুরু করে যে কার সাধ্য বিছানায় শুয়ে থাকে। বিজ্ঞানের এই সাফল্যের দিনে ঘুম আনার যন্ত্র বের হয়ে যাওয়া উচিত ছিল। অ্যালার্ম ঘড়ি যে হারে বিক্রি হয়, ঘুম ঘড়িও সেই হারে বিক্রি হবে। ঘুম আনানোর প্রক্রিয়াগুলো কাজ করছে না। মিসির আলি ৭০০ ভেড়া গুনলেন। এই গুণন প্রক্রিয়ায় মস্তিষ্কের ক্লান্ত হয়ে যাবার কথা। ক্লান্ত হবার পরিবর্তে মস্তিষ্ক আরও উত্তেজিত হলো। মনে মনে গল্প বললেও নাকি ঘুম আসে। গল্প বলার সময় ভাবতে হয় একদল ঘুম ঘুম চোখের শিশুর গল্প শুনছে। মিসির আলি গল্প শুরু করলেন। সব গল্প শুরু হয় এইভাবে, এক দেশে ছিল এক রাজা। তার গল্পটা একটু অন্যরকম। এক দেশে ছিল এক রানী, রানীর ২ রাজা, সুয়োরাজা, দৌরাজা। সুয়োরাজাটা বড়ই ভালো। কল্পনার শিশুদের একজন প্রশ্ন করল, সুয়োরাজার নাম কি? সুয়োরাজার নাম হচ্ছে ওসমান গনি। মোটাসোটা একজন মানুষ, ৫০-এর মতো বয়স, হাতে ৩টে আংটি। এর মধ্যে একটি আংটি হচ্ছে নীলার। সুয়োরাজার ৩টা দাঁত সোনা দিয়ে বাঁধানো। কল্পনার শিশুটি বলল, ইয়ে আবার কেমন রাজা? মিসির আলি বিছানা থেকে উঠে পড়লেন। বাতি জ্বালালেন না। অন্ধকারেই বাথরুমে ঢুকে চোখে মুখে পানি ঢাললেন। বারান্দায় ইজি চেয়ারে বসে সিগারেট ধরালেন। যদিও তার বর্তমান নিয়ন্ত্রণ জীবনযাপন পদ্ধতিতে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কোনো সিগারেট খাবার ব্যবস্থা নেই। তিনি এক ধরনের অস্বস্তি বোধ করছেন। এক ধরনের বিভ্রান্ত ওসমান গনি নামের মানুষটি তৈরি করে গেছেন। মাথা থেকে বিভ্রান্তি তাড়াতে পারছেন না। স্নায়ু উত্তেজিত হয়ে আছে। বারান্দায় প্রচুর হাওয়া।
আকাশ মেঘলা, শ্রাবণের ধারা বর্ষণ সম্ভবত শুরু হবে। তার শীত শীত লাগছে। জ্বলন্ত সিগারেট হাতে নিয়েই তিনি ঘুমিয়ে পড়লেন। সিগারেট পুড়তে পুড়তে একসময় তার হাতেই নিভে গেল। তার ঘুম ভাঙল ভোর ৫টায়। ২৩০ টাকায় কেনা অ্যালার্ম ঘড়ি তাকে যথাসময়ে ডেকে তুলল। তিনি হাত মুখ ধুলেন, কেরোসিন কুকারে চা বানিয়ে খেলেন, খানিকক্ষণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলেন। এও নিয়ন্ত্রিত জীবনযাপনের পদ্ধতির একটি অংশ। ডাক্তার বিশেষভাবে বলে দিয়েছেন, পাথরের মতো মুখ করে বলেছেন, মিসির আলি সাহেব, আপনার শরীরের কলকবজা সবই নষ্ট হয়ে গেছে। এটা কি আপনি জানেন? মিসির আলি হাসতে হাসতে বললেন, জানি। আরও কিছুদিন বেঁচে থাকতে চান? না এখনই মরে যেতে চান? অল্প কিছুদিন বাঁচতে চাই। কতদিন? এই ধরুন ১ বছর। মিসির আলি ভেবেছিলেন ডাক্তার বলবেন ১ বছর কেন। ডাক্তার সে প্রশ্ন করলেন না। খসখস করে প্রেসক্রিপশনে এক গাদা কথা লিখতে লাগলেন। ভোরবেলা খোলা জায়গায় দাঁড়িয়ে ১৫ মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হচ্ছে তার একটি। এক্সারসাইজের পর ১ ঘন্টা প্রাতঃভ্রমণের ব্যাপার আছে। ডাক্তার সাহেব লিখে দিয়েছেন, ঝড় হোক, টাইফুন হোক, ভূমিকম্প হোক, ১ ঘন্টা হাঁটতেই হবে। এখন ঝড়, টাইফুন বা ভূমিকম্প কোনোটাই হচ্ছে না। টিপ টিপ করে বৃষ্টি অবশ্য পড়ছে। সেই বৃষ্টি অগ্রাহ্য করে বের হওয়া যায়। ছাতা মাথায় প্রাতঃভ্রমণ মন্দ নয়। সকালবেলা এই বেড়ানোটা তার খারাপ লাগে না। বিচিত্র সব চরিত্র দেখা যায়। একদল মানুষ প্রাতঃভ্রমণকে প্রায় উপাসনার পর্যায়ে নিয়ে এসেছে। উপাসনার যেমন কিছু নিয়ম আছে, এদেরও আছে। আর একদল আছেন খাদক জাতীয়। ভ্রমণের এক পর্যায়ে বিশাল টিফিন ক্যারিয়ার খুলে হাউ কাউ করে পরোটা গোস্ত গিলতে থাকে। তাতে মনে হয় তাদের সৃষ্টি করা হয়েছে খোলা মাঠে বসে গোস্ত পরোটা খাবার জন্য। মিসির আলি বেরুবার মুখে বাধা পেলেন। গেটের কাছে আসতেই ৩০-৩৫ বছর বয়সী এক ভদ্রলোক এসে শীতল গলায় বলল, আপনি কি বেরুচ্ছেন? মিসির আলি বিস্মিত হয়ে বললেন, হ্যাঁ। কাল রাতে ওসমান গনি নামের কেউ কি আপনার কাছে এসেছিলেন? এসেছিলেন। ওই বিষয়ে আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলবো। আমি পুলিশের লোক, ইন্সপেক্টর অব পুলিশ। আমার নাম রকিবউদ্দিন। মিসির আলি সহজ গলায় বললেন, ওসমান গনি কি মারা গেছেন? হ্যাঁ, মারা গেছেন। আপনি কি করে জানলেন? অনুমান করেছি। আমার অনুমান শক্তি খুব ভালো। অনুমান শক্তি ভালো থাকাই ভালো। আসুন কথা বলি। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোম মিনিস্টার নিজেই ইন্টারেস্ট দেখিয়েছেন। বেশিক্ষণ আমি আপনাকে বিরক্ত করব না। প্রাথমিকভাবে ৮ ঘন্টার মতো কথা বলবো, পরে আবার আসবো। রকিবউদ্দিন সাহেব, এখন তো আপনার সঙ্গে কথা বলতে পারবো না। এখন মর্নিং ওয়াকে যাচ্ছি। ১ ঘন্টা মর্নিং ওয়াক করব। আপনাকে ১ ঘন্টা অপেক্ষা করতে হবে। ১ ঘন্টা অপেক্ষা করা সম্ভব নয়। আপনাকে এক্ষুনি কথা বলতে হবে। এমন কোনো আইন কি আপনাদের কাছে আছে যে পুলিশ যখন কথা বলতে চাইবে তখনই কথা বলতে হবে? আইনের বিষয় নয়। হোম মিনিস্টার নিজে বলেছেন, তিনি বিষয়টায় খুব আগ্রহ দেখাচ্ছেন। আমি এই মুহূর্তে তেমন আগ্রহ দেখাচ্ছি না, কাজেই আপনাকে অপেক্ষা করতে হবে। আমি আমার ঘরের চাবি দিয়ে দিচ্ছি। আপনি আমার ঘরে অপেক্ষা করতে পারেন। তবে আপনার যদি ধারণা হয় আমি পালিয়ে যেতে পারি, তাহলে আপনি আমার সঙ্গেও আসতে পারেন। ঠিক আছে, আমি অপেক্ষা করব। আপনি দেরি করবেন না। দিন, ঘরের চাবি দিন। মিসির আলি চাবি দিয়ে গেট খুলে রওনা হলেন। রাস্তার মোড় পর্যন্ত গিয়ে একবার পেছনে ফিরলেন। ইন্সপেক্টর সাহেব আগের জায়গায় চাবি হাতে দাঁড়িয়ে আছেন। ভদ্রলোকের মুখ শ্রাবণ মাসের আকাশের চেয়েও মেঘলা। বৃষ্টি জোরে সোরে পড়া শুরু করেছে। রাস্তায় নোংরা পানি, পায়ের গোড়ালি পর্যন্ত ময়লা পানিতে ডুবিয়ে প্রাতঃভ্রমণে যাবার কোনো মানে হয় না। তবুও মিসির আলি যাচ্ছেন। ঝড় হোক, টাইফুন হোক, ভূমিকম্প হোক, তাকে ১ ঘন্টা হাঁটতে হবে। সকালের খোলা হাওয়া গায়ে লাগাতে হবে। ১ বছর তাকে বেঁচে থাকতে হবে। দেখা যাক ডাক্তারের উপদেশ মেনে কতদূর কি হয়। আজ শরীর অন্যদিনের চেয়েও বেশি খারাপ লাগছে। চোখ জ্বালা করছে। কোনো কিছুর দিকেই বেশি সময় তাকিয়ে থাকা যাচ্ছে না। শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হতে শুরু করেছে। শুধু শরীর না, মনও নষ্ট হতে শুরু করেছে। ওসমান গনির মৃত্যুর সংবাদ তাকে বিচলিত করেনি, করা উচিত ছিল। খ্রিস্টানরা
মৃত্যু সংবাদে গির্জায় ঢং ঢং করে ঘণ্টা বাজায়। নিয়মটা সুন্দর, সবাইকে জানিয়ে দেয়া। শোনো, তোমরা শোনো, তোমাদের একজন চলে গিয়েছে। ঢং ঢং ঢং। কেমন আছেন মিসির আলি সাহেব? মিসির আলি তাকালেন। অপরিচিত একজন মানুষ। অপরিচিত মানুষদের প্রশ্নের জবাব খুব অল্প কথায় দিতে হয়, কিন্তু মিসির আলি একটা দীর্ঘ বাক্য বললেন। আমি ভালো না, শরীর নষ্ট হয়ে যাচ্ছে, মনও নষ্ট হয়ে যাচ্ছে। অপেক্ষা করছি ঘন্টার জন্য। ঢং ঢং ঢং। ভাই যাই। অপরিচিত ভদ্রলোক অবাক হয়ে তাকিয়ে আছেন। তিনি এতটা অবাক হচ্ছেন কেন তাও মিসির আলি ধরতে পারলেন না। আজকে এই পর্যন্তই। পরবর্তী অংশ নিয়ে আবার আসব পরবর্তী পর্বে। আশা করি ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।